হুগলি জেলা কমিটির তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং এটা আরও কিছু মানুষজন এর ভালো লাগলো, কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ হলো। বিষয়টা হলো সুকান্ত ভট্টাচার্য, এই মানুষটিকে নিয়ে আমরা আমাদের এত ভাবনা চিন্তা কেন? এই প্রশ্নটা সবার বলতে অনেকের মনে হতে পারে একটা ছেলে মাত্র 21 বছর বয়সে তার 21 বছর কমপ্লিট হয়নি, মারা গেছে, কিন্তু তার মধ্যে কি এমন স্বীকার করলো যার ফলে 100 বছর পরেও বাংলার মানুষ সুকান্ত ভট্টাচার্যকে মনে রাখছে। আমরা রাজ্য স্তরে একটা প্রথম সভা হয়েছিল, এটা মহাজাতি সদন থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত ঠাকুরবাড়ি পর্যন্ত একটা মিছিল হয়েছে। তারপরে সভাটা হয়েছে, সবাই গণনাট্যে অংশগ্রহণ করেছে, নাচ এবং গান সুন্দর উপস্থাপন। যিনি বক্তা ছিলেন তিনি প্র্যাকটিক্যালি কিছু বলেন, ওই গোটা দিনে কবিতার কোলাজ করে তার কথাটা হার্ডলি 10 মিনিট, তাও হবে না মনে হয়। কিন্তু আমাদের লোকশিল্পী সঙ্গে যিনি রাজ্যের সভাপতি পবিত্র সরকার, আপনারা তার সবাই নাম জানেন, তিনি অত্যন্ত সুন্দরভাবে কেন আমরা আজকে সুকান্তকে স্মরণ করছি এই কথাটা উনি আমাদের সামনে রাখেন। খুব বেশিক্ষণ বলেন, অল্পক্ষণই বলুন, তার মধ্যে যেটা মূল কথা সেটা হচ্ছে যে আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমাদের একটা নান্দনিকতা বোধ আছে, না একটা নন্দন তত্ত্ব আমরা মনের মধ্যে পোষণ করি। নন্দন তত্ত্ব আর কিছুই নয়, সৌন্দর্য সৃষ্টি। তা মধ্যবিত্তের কাছে একটা গান শুনছে, একটা কবিতা পড়ছে, তার ভালো লাগবে, মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হচ্ছে। এই যে আনন্দের যে সৃষ্টি তার মনের মধ্যে মনকে যে আলোড়িত করছে, এর মধ্যে যে নান্দনিক বোধ বা সৌন্দর্য বোধ তার মধ্যে যেটা জাগরণ হচ্ছে সেটা মধ্যবিত্ত সুলভ। ঠিক সুকান্তকে কেন আমরা চাইছি? সুকান্ত যে নান্দনিক বোধের কথা বলেছেন সেটা হচ্ছে মেহনতি মানুষের নান্দনিক। এটা দেখুন, আপনাদের যারা পুরোনো মানুষ তারা দেখেছেন আগেকার দিনে ছাদ পেটার সময় মহিলারা ওই খাবার করে মারত আর একটা গান গাইত। এই গানটা কিন্তু তাদের জীবন থেকে বিভিন্ন জীবনের কথা, তাদের দৈনন্দিন জীবনে চলার কথা এই গানের মধ্যে দিয়ে প্রকাশ করত, এবং তার সঙ্গে সঙ্গে কি হতো, শ্রমটাকে তারা লাঘব করত। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে শ্রমের মধ্যে দিয়ে যে সংস্কৃতির জন্ম নিল, সেই সংস্কৃতিটা তার শ্রমটাকে লাঘব করছে। কারণ জীবনের আনন্দ, একটা চাষি যখন মাঠে লাঙল দেয়, এখন আর লাঙল নেই, এখন তো সব চাষ যাই, আমাদের ছেলেবেলা তো আমরা লাঙল দেখি, যখন একটা গান গায়ে করো, সেটাও কিন্তু সেই নন্দন দত্তই একটা অংশ। তেমনি শ্রমজীবী জনতার যে নন্দন তত্ত্ব বা সৌন্দর্য বোধ, যেটা সুকান্ত তার সামান্য 5-6 বছরের যে জীবন, মানে কাব্য জীবন, তার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছেন। তার যে কবিতাগুলো, সেই কবিতার মধ্যে দিয়ে সেখানে বিভিন্ন ধরনের চিন্তা প্রকাশ করেছে। আমরা এটা জানি যে একটা বহুমুখী মানুষের কাছে সন্দেশের যে বিভিন্ন রকম আকার বা আকৃতি হয়, তার কাছে কিন্তু তার কোনো দাম নেই।
আমাদের কাছে বেশ সুন্দর একটা ডিজাইনের সঙ্গে ওই সন্দেশটা দেওয়া, তার ডিজাইনটা সুন্দর, আমাদের কাছে বলতে একটা অন্যরকম, কিন্তু একটা বুভুক্ষ মানুষের কাছে ওই সন্দেশের যে সৌন্দর্য বোধ যেটা বলবেন আকৃতি, তার কাছে তার কোনো দাম নেই, তার কাছে খাবারটাই হচ্ছে না। অভ্যাসে গিয়ে কবিতার মধ্যে তার ফুটে উঠেছে চাঁদের যে স্নিগ্ধতা, বলছে না যে কবিতা তোমাকে দিলাম আজ ছুটি, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এই কথা সুকান্ত কবিতার মধ্যে বেরিয়ে গেল। পূর্ণিমার চাঁদের যে স্নিগ্ধতা, সেটা তার হৃদয়কে স্পর্শ করছে, মনে হচ্ছে একটা পোড়া রুটি। যুবক জনতার কাছে ওই চাঁদের স্নিগ্ধতা কোনো কাজ করে, উনি সেটাকে খুব সুন্দর বলে তার কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করছে। ছোট্ট কবিতা, কিন্তু তার মধ্যে দিয়ে এই যে চাঁদের স্নিগ্ধতাকে পোড়া রুটির সঙ্গে কল্পনা করছেন, এটা আমাদের কাছে একটা অন্য বার্তা নিয়ে আসে। আমরা সুকান্ত দেখেছি যে সমস্ত কবিতাগুলো তিনি লিখেছেন, পার্টিকুলারলি প্রথম যে কবিতা ছাড়পত্র, শেষের যেটা ছাড়পত্রের শেষ কথাটা, প্রাণ করে সর্বপৃথিবীর জঞ্জাল, এই শিশুকে বাসটা করে যাবে আমি, নবজাতকের কাছে আমার ভিড় হবে। তো নতুন যে শিশুটা এলো, প্রথমে আছে ভূমিষ্ঠ হয়েছে, তিনি চাইছেন যে পৃথিবীর যে অনাচার, অত্যাচার, শোষণ, নিপীড়ন, এখান থেকে মুক্ত করে সেই শিশুটাকে পৃথিবীর বাসে হৃদয়কে স্পর্শ করে। প্রত্যেকটা জায়গায় যে সমস্ত রূপক কবিতাগুলো আপনারা লক্ষ্য করবেন, আপনারা অনেকেই করেছেন, বিদগ্ধ মানুষ হবে, ধরুন দেশ, শিকারে, চীন, একটি মোরগের কাহিনী, কলম, সিঁড়ি, আমরা যদি এই কবিতাগুলোকে লক্ষ্য করি, প্রত্যেকটা কবিতার মধ্যে দিয়ে তিনি কিন্তু একটা বার্তা দিতে চেয়েছেন সেই সমাজজীবী মানুষ যারা দীর্ঘদিন ধরে নিপীড়িত, নিষ্পীড়িত, শোষিত হয়ে আছেন, তারা একদিন জেগে উঠবে। সেই জেগে ওঠার ইঙ্গিত প্রত্যেকটা কবিতার মধ্যে দিয়ে তিনি বলতেছেন। আমি ভাবি মাঝে মাঝে ওইটুকু ছেলে 16 বছর বয়স কি 17 বছর বয়স কি ধরুন 18-19, এইরকম ধরনের কবিতা, একটা দেশলাই কাঠিকে নিয়ে এরকম একটা কবিতা হতে পারে, চিন্তা করা যায়। বুদ্ধদেব বসু তিনি সুকান্তর কবিতা নিয়ে যথেষ্ট সমালোচনা বলেছেন যে সুকান্ত কবি হতে এসেছিল, কিন্তু কবি হতে পারল। কতগুলো রাজনৈতিক স্লোগান লিখে জীবনটাকে নষ্ট, একটা সংকীর্ণ, কঠিন বৈজ্ঞানিক মতবাদে আকৃষ্ট হয়ে কতগুলো রাজনৈতিক স্লোগানে লিখে তার পবিত্র শক্তিকে নষ্ট। কিন্তু বিষ্ণুদেব আবার অন্য, বিষ্ণুদেব তার কবিতা অত্যন্ত প্রসিদ্ধ। সুভাষ মুখোপাধ্যায় তিনি বলছেন যে আমরা কবিতাকে ছেড়ে দিয়ে পার্টিতে এসেছি, কিন্তু সুকান্ত কবিতাকে সঙ্গে নিয়ে পাঠিয়ে দুটো মধ্যে কথাটা, কবিতাকে বাদ দিয়ে পার্টি করছে, আর সুকান্ত কবিতাকে সঙ্গে নিয়েই পার্টি করছে। আর এই যে পার্টি করা, দিন রাত খাওয়া নেই, নাওয়া নেই, পার্টি যা ডাইরেকশন দিচ্ছে তিনি সেগুলো করছেন। শরীরের প্রতি অনাদর, এটা মুজফ্ফর আহমেদ, আপনারা যারা পড়েছেন দেখবেন, আমাদের কমেন্ট হচ্ছে যে আমার কাছে খুব লজ্জা লেগেছে, ঢাকা থেকে শামসুদ্দিন এসে আমাকে বলছে
আপনি জানেন না, সুকান্ত যক্ষা হয়েছে, সে হাসপাতালে ভর্তি হয়েছে। উনি বলছেন এটা আমার কাছে ভীষণ লাগে, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তবে হ্যাঁ, যখন জেনেছি তখন তার জন্য যা ব্যবস্থা করা দরকার নিশ্চিত তখন দেরি হয়ে অনেক দেরি হয়ে। সুকান্ত বাড়ির অবস্থা যে খুব খারাপ ছিল সেরকম নয়, কিন্তু কখন এসে খাবে, কখন চান করবে, সব কিছু ঠিক ছিল না। খাওয়ার ব্যাপারে কোনো রকম তার আগ্রহ ছিল না। যখন ফিরে আসতো সেই পেয়ে গেল। তো এই যে সুকান্ত, এই সুকান্তকে তার ধরুন আন্তর্জাতিকতা বোধ, আপনারা যারা প্রিয়তমাশু করেছেন নিশ্চয়ই সেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী সেই তার আন্তর্জাতিকতা বোধের প্রকাশ আছে। এবং শেষকালে সেই এই কবিতাটি কি মনে হচ্ছে খুব সুন্দর, এই বাতি আমি যেন সেই বাতিওয়ালা। হ্যাঁ, বাতিওয়ালা রাস্তায় বাতি ছেড়ে বেড়ায়, নিজের ঘরে নিকশ কালো অন্ধকার, অপূর্ব এক অনুভূতি হৃদয়ের মধ্যে সৃষ্টি করে। এখন যারা এই বোধের উদ্দীপ্ত না তাদের কাছে হয়তো ভালো লাগে, কারণ তাদের কাছে ওই মধ্যবিত্ত যে মানসিকতা সেই নান্দনিকতা বলে। কিন্তু আমাদের কাছে মনে হয় যে কী অপূর্ব উপলব্ধি ওই দুটো একটা ছেলের ওই আন্তর্জাতিকতা বোধ, মানে আমার কাছে একটু বিস্ময়, মানে খুবই আমার কাছে একটু বিস্ময় লাগে যে এই বোধের জায়গাটা এলো কোথায়। এবং শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে তার যে প্রকাশ প্রত্যেকটা কবিতার মধ্যে সেই বোধনে সেই বিখ্যাত লাগে, তখন খুবই ভালো যাবে। সন্ধ্যে মালিক সন্ধ্যে মজুরদার জমা হলো কত মৃত মানুষের মান, বিশাল আজ আমি হিংস্র মানবিকতা যদি আমি কেউ হই, ভজন হারানো শ্মশানে তো দেখছি গান অসম্ভব লাইন বলুন। যারা মুখের হাত কেড়ে নিচ্ছে তাদের প্রতি তার যে সাবধান বাণী যে আমি তোমাকে একদিন বোঝানো। প্রত্যেকটা কবিতার মধ্যেই তার কোনো না কোনো বার্তা আছে। অনেক কবিতা কথা মাস্টার বলছিলেন, অত সব হয়তো পড়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, কিন্তু যেগুলো পড়েছি তার মধ্যে দিয়ে যেগুলো আমাদের কাছে ব্যক্ত হয়েছে নিঃসন্দেহে খুবই মানে বার্তাবহ। আমরা এই জিনিসটাই, তার এই চিন্তা চেতনাটাই আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই। সুকান্ত জন্ম শতবর্ষ সেই সুযোগটা আমাদের সামনে এনে দিয়েছে। আমাদের শ্রীরামপুরে আমরা একদিন একটা অনুষ্ঠান করলাম, এত পারফর্মার এসেছে, সেই 3.5 ঘন্টা সময় লেগে গেল সেই তাদেরকে সমস্ত পারফর্ম করবার সুযোগ দিল। অনেকে বিরক্ত হয়ে, কিন্তু তারা পারফর্ম করতো বলে নাচে গানে কবিতা আবৃত্তিতে বক্তব্যে খুবই ভালো লেগে যায়। কিন্তু প্রশ্নটা সেখানে না, প্রশ্ন হচ্ছে আমি নাচলাম, আমি গাইলাম, আমি কবিতা আবৃত্তি করলাম, আমি তার অন্তর্নিহিত ভাবটাকে অনুভব করছি। এইটা যদি মানুষের মধ্যে দিতে পারি, তাহলে সুকান্ত জন্ম শতবর্ষের যে আজকে আমরা যে অনুষ্ঠান করছি এখানে অল্প কয়েকজন মানুষ নিয়ে, পরবর্তীতে যদি আমরা স্কুলে কলেজে এবং সমাজে সুকান্তর ভাবনা চিন্তাকে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে করে নিশ্চয়ই সুকান্ত আবার নতুন করে মানুষের মাঝে আসবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু এর জন্য পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা বিদ্যালয়ে যেতে হবে। দেবী বলবে যে কী কী ধরনের কর্মসূচি জেলা থেকে ভাবা হয়, ও বলবে, আমি সেটার মধ্যে যাচ্ছি। আমি সুকান্ত, আপনারা জানেন সুকান্ত কবি, সুকান্ত গল্প লিখতে জানেন। আমি একটা গল্প বলি, গল্পটা পৌরাণিক সব চরিত্র নিয়ে, মানে দেবদেবী নিয়ে গল্প, কিন্তু তার মধ্যে সেখানেও বার্তা আছে। কীরকমভাবে আছে সেটাই বলছি। ইন্দ্রের রাজসভা, সেখানে আছেন ইন্দ্র, ব্রহ্মা
নারদ, অগ্নি, বরুণ, পবন, এরা সব রাজসভায় আছে। তো অনেকে আছে ভয় হট্ট করতে, হঠাৎ ইন্দ্রদেব কি ব্যাপার কি তোমাদের এত ভয় হট্ট? ব্রহ্মা বলছে আমার স্বাদের ব্রহ্মাণ্ড ছাড় খাবে। তার মানে নারদ বলছে শোনো, এই স্বর্গটা পৃথিবীর লোক এসে শেষ করে দেবে। শেষ করে দেবে মানে কিভাবে শেষ করবে? অ্যাটম বোমা জানো? অ্যাটম বোমা কিন্তু কেউ বলছে ওই পেপারে তো দেখি অ্যাটম বোমার কথা। দূর, আপনার যত সব সেই 5 বছর আগেকার মফস্বল সংস্করণের পেপার ওতে কি ওসব থাকে? বর্তমান সময়ের পেপার দেখবে, তখন নাগাশিকা হিরোশিমাতে আটম বোমা ফেলেছে, সেই জিনিসটাকে মাথায় রেখে করেছে। তো বলে তাহলে কি করা যাবে বলে? ঠিক আছে, তোমরা বিশ্বকর্মাকে বলো এরকম ধরনের আমাদের স্বর্গেতে আমরা এরকম ধরনের একটা বোমা বানাচ্ছি। আর বললো সে কি আর না গেছি? আমরা গেছি, আমরা বলেছি। বিশ্বকর্মা বললো দেখো পুরোনো মাল মশলা দিয়ে তো এই বোমা বানানো যাবে না, তাছাড়া যা মাইনে পায় তাতে এই খাটনি পোষাবে। তাহলে কি করা যাবে? বলে ঠিক আছে, অগ্নিকে ডাকে। অগ্নিকে ডাকা, অগ্নি এলো। আচ্ছা অগ্নি, তুমি পৃথিবীটাকে পুড়িয়ে দিতে পারো? বলে মহারাজ পারতাম, এখন আর পারো। বলে কেন কেন কি? বলে এখন তার দমকলের যা উৎপাদ, আমার নিজেরই দম, তোমার দ্বারা হবে না। বলে না না আমি পারব। তখন বরুণকে ডাকে। বরুণ এলো। বরুণ, তুমি কি পৃথিবীটাকে জলে ডুবিয়ে দিতে পারো? বলে হ্যাঁ পারতাম, পরাধীন হলে পারতাম। এই কদিন আগে তো চট্টগ্রামকে জলে ডুবিয়ে দিয়েছে, এখন কি অসুবিধা? বলে এখন আর বলবেন না, চারদিকে বাঁধ দিয়ে আমার জল এদিক ওদিক করে দিচ্ছে, আমি কী করে ডোবাবো বলে? আমার দ্বারা সম্ভব। পবনকে ডাক। পবন এসে বলবে, পবনকে বললে তুমি এই পৃথিবীর লোকের এখানে সব বাস করে বাড়ি করে হাওয়ায় উড়িয়ে। তাহলে হ্যাঁ উড়িয়ে আমি দিতে পারি, তবে গরিবের কুটির যেগুলো আছে পাতায় ছাওয়া বা খড়ের বা টিনের চাল, সেগুলোকে উড়িয়ে দিতে হবে। তাতে তো লাভ হবে না, পাকা বাড়িগুলো তো সব থেকে যাবে। খুব মুশকিল বলে। তাহলে এক কাজ করো, আমাদের স্বর্গের মজুদদের খবরটা বিশাল করে একটা পাঁচিল করতে, যাতে মর্তের লোকেরা আমাদের স্বর্গে না ঢুকতে পারে। তখন নারদ বলছে সেখানেও অসুবিধা। কী অসুবিধা? না সেখানে কি জানেন, তারা স্ট্রাইক করে বসে আছে। কেন? ধর্মঘট কিসে? ধর্মঘট হচ্ছে তারা বলছে, তাদের দাবি কি? দাবি হচ্ছে আপনি যে স্টাইলে স্বর্গে বাস করেন তারাও সেই স্টাইলে পারেন না। কি সম্ভব নাকি? বলে ওরা কাজ করবে, তাদের খুব মুশকিল হবে। তাহলে শোনো এক কাজ করবে, তোমরা পৃথিবীর লোকদের বলো ওখানে একটা স্বর্গ বানিয়ে নিতে, তাহলে আমরা নিশ্চিন্ত থাকবো, ওরা ওখানে স্বর্গে থাকবে। সে দাওয়া কি না হয়েছে, সোভিয়েত রাষ্ট্র বলে একটা দেশ আছে, সেখানে তারা স্বর্গ বানিয়ে। বলে কীরকম? বলে সেখানকার লোকেরা খাদ্য, বস্ত্র, তারপর চিকিৎসা, শিক্ষা সব কিছু তারা বিনা পয়সায় পায়। আমাদের স্বর্গে চেয়ে তারা সেখানে ভালো আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। খুব সমস্যা ব্যাপার হয়ে গেল, তাহলে কী করা যাবে? তখন ব্রহ্মা বললে একটা উপায় আছে। কী উপায়? উপায় হচ্ছে যে পৃথিবীর মানুষদের মধ্যে ঝগড়া বাঁধে, তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে। তাহলে ওরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করবে, তাহলে আর আমাদের এখানে আর হামলা হবে না।
এ কাজ কি করবে? বলে নারদকে বলল, তুমি বড়দেরটা তো বুঝিয়ে পারবে, কিন্তু ছোটদের মধ্যে বিষটা ঠেলে দাও, যে নিজেদের মধ্যে মারামারি করা। নারদ বলল, ঠিক আছে, আমি প্রস্তুত, আমি যাচ্ছি। এই গল্প সুকান্ত লেখা গল্প। গল্পের মধ্যে দেখুন, অ্যাটম বোমার কথা বললাম, সেই সময় 1945 যে প্রাসঙ্গিকতা এটাকে এখানে তুলে ধরা হয়। সোভিয়েত রাশিয়াকে যে স্বর্গ, আমরা তো সোভিয়েত রাশিয়াকে স্বর্গ বলেই মনে করতাম। আমাদের কাছে তো একটা আনন্দের সারা বিশ্ব তাকে থাকে একটা সময়, তার বাস্তবতা হারিয়েছে। কিন্তু লাস্টের যে বক্তব্য, তার বাস্তবতা কিন্তু এখনো রয়েছে। এই যে মানুষের মধ্যে বিভাজন করো, এই যে মানুষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করো, জাতপাতে বিভাজন করো, এখনো কিন্তু এই গল্পের প্রাসঙ্গিকতা রয়েছে। নিছক গল্প কিন্তু সুকান্ত গল্প লিখেছে, কবিতা অসাধারণ কবিতা লিখেছে। এগুলো বুদ্ধদেব বসু কেন যে বলেছেন যে কবিতা নয়, আমার তো অত কবিতা জ্ঞান নেই, তবু আমার তো পড়তে খুবই ভালো লাগে। এবং শ্রমজীবী মানুষের কাছে গেলে বললে করে এই সমস্ত কবিতা তুলে ধরে, নিশ্চয়ই তার একটা বার্তা দেবে। রবীন্দ্রনাথের প্রতি সুকান্তর অগাধ শ্রদ্ধা, 5খানা কবিতা আছে। এই রবীন্দ্রনাথের প্রতি বলেই একটা কবিতা আছে, 25শে বৈশাখ আছে, এক যে ছিল আছে, মহাজীবন বলে একটা কবিতা আছে, হে মহাজীবন। এইরকম 5খানা কবিতা সুকান্ত রবীন্দ্রনাথের সম্বন্ধে লিখেছে। এবং রবীন্দ্রনাথের প্রতি যে কবিতা, সেটাও অত্যন্ত প্রাসঙ্গিক। এবং এটা ঘটনা যে বলছে, আমার বসন্ত কাটে খাদ্যের শাড়িতে পুজো, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইলেন, আমার মনে থাকে না, মুশকিল হয়ে গেল যে মনে আছে তো, অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় লাগে নিষ্ঠুর শৃঙ্খল দুইটা। তাই আজ আমারও বিশ্বাস, শান্তির গরিত বাণী শোনাইবে ব্যক্ত পরিবার। তাই আমি ছেড়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রাম। আগের অনেক কটা লাইন আছে, আমি শেষের কথা বললাম এই জন্য যে এই যে আমার বসন্ত কাটে খাদ্যের শাড়িতে, আমার জীবনে বসন্ত খাদ্যের শাড়িতে আমি দাঁড়িয়ে আছি। উনি দেখেছেন দুর্ভিক্ষ 1943, উনি 42-এর স্বাধীনতা আন্দোলন, ভারতের আন্দোলন দেখেছেন, উনি 46-এর দাঙ্গা দেখেছেন। এই দাঙ্গা পীড়িত, দুর্ভিক্ষ পীড়িত, স্বাধীনতা সংগ্রামের অংশীদার সমস্ত মানুষের জীবন যন্ত্রণা তিনি সব দেখেছেন, এবং সেগুলো তার সমস্ত কাব্যে একটা একটা করে প্রত্যেকটা এতে লেখবার চেষ্টা করেছেন। আমরা যদি আমাদের ছাত্র সমাজের কাছে এই বার্তাগুলো নিয়ে যেতে পারি, আমাদের উদ্দেশ্য তাই। আমিও এসেছি অনেক দূর থেকে এই কথা বলবার জন্য, যে আমাদের বিদ্যালয় স্তরে যদি ছাত্রছাত্রীদের কাছে আমরা নতুনের কবিতা পৌঁছে দিতে পারি, তার জীবনের যে চিন্তা সেগুলো যদি আমরা পড়াশোনা করে তাদের কাছে কিছুটা নিয়ে যেতে পারি, তাহলে আমাদের মানে সুকান্ত জন্মশতবর্ষ যে কমিটি তৈরি হয়েছে এবং সারা রাজ্যব্যাপী যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটা সার্থক হবে। আপনারা সেই চেষ্টা করুন, আর দেবীর অন্যান্য বিষয়গুলো বলবেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সুবোধ চ্যাটার্জি এলে পরে ও মানে বাংলারই লোক,
তাদের জীবনচর্যায় এই সুকান্ত সম্বন্ধে আরও অনেক বেশি পড়াশোনা রিসেন্টলি দুটো জায়গাতে ওর লেখা বেরিয়েছে। আপনারা যদি গণশক্তি বা দেশি রাখেন, দেশেতে বেরিয়েছে, খুব ভালো হয়ে যাবে, এটা খুব সুন্দর হয়েছে। গণশক্তিতেও বেরিয়েছে দুটো লেখা, ওই দুটো লেখা পড়বেন, আপনার সুকান্ত সম্বন্ধে একটা ওভারঅল ধারণা আপনারা পেয়ে যাবেন, আমি নিশ্চিত করে বলতে পারি। এছাড়া আপনাদের চিন্তাভাবনা তার সঙ্গে যুক্ত করে মানুষের কাছে যান, মানুষকে বলুন, মানুষ নিশ্চয়ই আপনাদের পাশে দাঁড়াবে। এটুকু বলে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।